তিলোকে ফোনটা রিয়া করেছে। প্রায় 2.5 মাসের ব্যবধানে রিয়ার ফোন পেয়ে তিলো যেমন অবাক হয়েছে, তেমনি ওর ভেতর অজানা ভয় জেঁকে বসেছে। পাশাপাশি অদ্ভুত একটা অনুভূতি, দমিয়ে রাখা কৌতূহল এবং আবেগ একই সাথে ঠিকরে বেরিয়ে আসতে চাচ্ছে, একটা ঘুমন্ত আগ্নেয়গিরির হঠাৎ জেগে ওঠার মতো। তিলো খুব বেশি না ভেবে দ্রুত ফোনটা রিসিভ করে ব্যস্ত ভঙ্গিতে বলল, কেমন আছিস রি? আর কিছু বলার আগে চুপ করে গেল। এত জোরে বলায় অরিকের অসুবিধা হতে পারে ভেবে তিলো বিছানা ছেড়ে নেমে বারান্দার দরজা খুলে সেখানে গিয়ে দাঁড়াল। ওপাশ থেকে কোনো উত্তর না পেয়ে তিলো নিভে যাওয়া কণ্ঠে বলল, রিয়া, তুই আছিস? এবার ভাঙা একটা কণ্ঠে হুম শব্দটা ক্ষীণভাবে তিলোর কানে এসে পৌঁছাল। এতগুলো দিন পর রিয়ার কণ্ঠ শুনতে পেয়ে তিলোর শরীরে অদ্ভুত একটা শিহরণ বয়ে গেল। গায়ের রোমগুলোকে খাড়া হয়ে যেতে অনুভব করল সে। তিলো আবেগী কণ্ঠে জিজ্ঞাসা করল, কেমন আছিস তুই? এতগুলো দিন যোগাযোগ কেন করিসনি? বাড়ি গেলেও দেখা করিস না। আমাদের কেমন লাগে তোর কোনো ধারণা আছে? রিয়া ওর সম্পূর্ণ কথা অগ্রাহ্য করে মলিন কণ্ঠে বলল, তুই বিয়ে করেছিস, তাই না? তিলো দমে গেল। নিজের অনুভূতিগুলো আড়াল করে বলল, হ্যাঁ। তোর বর তোর পাশেই ঘুমায়, তাই না? রিয়ার প্রশ্নে তিলো বিব্রতবোধ করতে শুনতে করেছে। এরপরও ওকে এ বিষয়ে কিছু না বলে কেবল হুম বলল। রিয়া আবারও বলল, তোকে খুব ভালোবাসে সে? বাদ দে, আগে তো বল তোর কি অবস্থা? রিয়া এবারও ওকে একইভাবে অগ্রাহ্য করে বলল, সত্যিই খুব ভালোবাসে? তিলো চুপ করে গেল। রিয়ার আচরণ ওর কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। ও আগে কখনো এভাবে কথা বলেনি। ওর কণ্ঠে যেটা খুঁজে পাওয়া যাচ্ছে সেটা কেবলই শূন্যতা, যেন খা খা মরুভূমি, তৃষ্ণার্ত কোনো পথিক পানির সন্ধ্যায় মরিয়া। তিলোকে চুপ করে থাকতে দেখে রিয়া আবারও বলল, বল না, খুব ভালোবাসে তোকে? আদর করে? তিলো এবার সত্যিই ওর কথায় খুব বেশি বিরক্ত। বিরক্তিমাখা কণ্ঠে বলল, আমার ঘুম আসছে, রাখছি আমি। রিয়া এবার মৃদু হেসে বলল, বিরক্ত হচ্ছিস? তিলো উত্তর দিল না, তবে ফোনও কাটল না। রিয়া দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে বলল, জানিস তিল, আহান আমাকে বলেছিল আমাকে ছেড়ে কখনো যাবে না। সস্তা যে সমস্ত প্রমিজ করে থাকে সস্তা সম্পর্কে, আমাদের সম্পর্কটা আসলে সস্তাই ছিল। দেখ এখন, আমার পাশে এখন ফাঁকাই থাকে, ছেড়ে চলে গেল। জানিস, ও বলেছিল আমাদের পড়াশোনা শেষ করার পর আমাদের বেবি আসুক পৃথিবীতে। কিন্তু আমি কি বলেছিলাম? ওকে বলেছিলাম আমার এখনই বেবি চাই। আমাদের কোলে তাদের নাতি নাতনি দেখলে ওরা সবাই মেনে নেবে আমাদের। রিয়া থামল। তিলো চুপ করে ওর কথা শুনছিল। রিয়া আবারও বলল, সরি, এত রাতে আমার আজগুবি অমূলক কথাগুলো বলতে তোকে ফোন করে বিরক্ত করলাম। আসলে একটা ব্যাপার আছে, তোর বিবাহিত জীবনের জন্য আমার শুভকামনা। দেখিস, তোর খুব সুইট কিউট একটা বেবি হবে। মেয়ে হবে, তোর মতো মিষ্টি দেখতে আর গায়ের রং অরিক সারের মতো হবে। আহান বলতো, ও বলতো আমাদের প্রথম সন্তান একটা মেয়ে হোক। তোর হবে দেখিস, খুব সুন্দর হবে সে। তিলো এবারও কিছু বলল না। নির্বাক হয়ে ওর কথাগুলো শুনে ছলছল হয়ে ওঠা চোখজোড়ায় জমে যাওয়া পানি হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল। রিয়ার কণ্ঠ আরেকবার ভেঙে গিয়েছে।
সে নাক টেনে বলল, ভালো থাকিস। আর ভালোবাসার মানুষটাকে নিজের কাছে ধরে রাখিস। আঁকড়ে ধরে থাকবি একদম। কোনো দিনও ছাড়বি না যতক্ষণ তোর নিঃশ্বাস তোকে ছেড়ে না যায়। হারিয়ে ফেলিস না প্লিজ। তোকে খুব ভালোবাসি রে। আমার বন্ধুগুলো সবাইকে খুব ভালোবাসি। আমি চাই না আর কারো আমার মতো কিছু হোক। আবারও তোর বিবাহিত জীবনের জন্য আমার শুভকামনা। হ্যাপি ম্যারিড লাইফ। আচ্ছা, রাখছি। তুই ঘুমিয়ে পড়। আমারও ঘুমের প্রয়োজন। আল্লাহ হাফেজ। রিয়া ফোন কেটে দিল ও তিলোকে আর কিছু বলার সুযোগ না দিয়ে। তিলোর হঠাৎই কেমন ফাঁকা ফাঁকা অনুভূত হচ্ছে নিজেকে। মনে হচ্ছে কিছু হারিয়ে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে। কিন্তু ও নিজের এই অনুভূতির কোনো মানে খুঁজে পেল না। তিলো বেশি ভাবল না। আবার নিজের মনের মাঝেও কোনো একটা বিষয় কাটার মতো ফুটছে। তিলো রুমে ফিরে এসে অরিকের পাশে শুয়ে পড়ল। আবারও ঘুরে অরিকের দিকে ফিরে মাথার নিচে একটা হাত ভাঁজ করে পুড়ে দিল। অরিক ওর দিকে ফিরেই ঘুমিয়ে আছে। রাস্তা থেকে আসার আলোটা একদম ওর মুখে পড়ছে। তিলো কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে চোখ বুজে ফেলল। কিন্তু তাতে বিশেষ লাভ হল না। বাকিটা রাত ওর মাঝে অবচেতন একটা অস্থিরতা কাজ করেছে। তিলো ভালো করে ঘুমাতে পারল না। ঘুমের মাঝেও একটা সতর্ক। বারবার জেগে উঠেছে কোনো কারণ ছাড়াই। কোনো কারণ ছাড়াই হঠাৎ ওর গলা ধরে এসেছে। মনে হচ্ছে চিৎকার করে কাঁদতে পারলে খুব শান্তি লাগত। নিঃশ্বাস ঘন হয়ে উঠেছে। মনে হচ্ছে গলার কাছে শ্বাস আটকে যাচ্ছে। পর্যাপ্ত বাতাসের অভাব। ক্লান্তিতে পুরো শরীর অবশ হয়ে আসছে। তিলো যতবারই চোখ মেলেছে পাশে অরিককে দেখতে পেয়ে স্বস্তি পেয়েছে। রিয়ার কথামতো তাকে আঁকড়ে ধরে থাকা প্রয়োজন। হারিয়ে যেতে দেবে না তিলো ততদিন পর্যন্ত যতদিন ওর হৃৎস্পন্দন থেমে না যায়। শেষবার তিলো চোখ মেলে অরিকের দিকে এগিয়ে এসে ওর বুকের ওপর হাত রেখে ঘুমাল। ক্ষণিকের জন্য নয় বরং বরাবরের মতোই সে কিছু একটা দ্বারা পরাভূত হল, যেটাকে তার বোধ হল প্রেম। পরদিন ভোরে ফাহমিদা বেগমের ডাকাডাকিতে অরিকের ঘুম ভেঙে গেল। ও চোখ মেলে নিজের পাশে তিলোকে ঘুমাতে দেখে মৃদু হেসে উঠে বসল। ফাহমিদা বেগম উত্তেজিত হয়ে দরজা ধাক্কাচ্ছেন, যেন ভেঙে ফেলবেন। অরিক দ্রুত উঠে দরজা খুলে দিতেই উনি রাগত্ব স্বরে বললেন, তোর বউ কোথায়? অরিক একটু থমকে বলল, ও তো এখনো ঘুমাচ্ছে। কিছু হয়েছে আম্মু? ফাহমিদা বেগম আরও রেগে কর্কশ গলায় বললেন, আর হয়েছে? তা তোর বউকেই জিজ্ঞাসা কর। ওর জন্য পুলিশ এসেছে বাড়িতে। কি করেছে জিজ্ঞাসা কর ওকে। অরিক ওর মায়ের কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। ও ব্যস্ত ভঙ্গিতে বলল, ও আবার কি করবে? পুলিশ কেন আসলো? ফাহমিদা বেগম বিরক্ত হয়ে বললেন, এত কথা না বলে ডাক। কি বলছেন তারা? ওকে কি জিজ্ঞাসাবাদ করবে? ওর কোনো বান্ধবী কি করেছে? তুমি যাও, আমি দেখছি। ফাহমিদা বেগম তবুও গেলেন না। দরজার সামনে দাঁড়িয়ে থাকলেন। অরিক কপালে চিন্তার ভাঁজ ফেলে মৃদুস্বরে তিলোকে ডাকতে শুরু করল। তিলো না উঠে বরং আরও আরামে কম্বলটা দিয়ে মুড়ি দিল। অরিক এবার বেশ জোরেই ডাকল, পাশাপাশি এটাও বলল যে পুলিশ এসেছে। তিলো পুলিশ শব্দটা কানে যেতেই উঠে পড়ল। চোখ ডলতে ডলতে জিজ্ঞাসা করল, কে পুলিশ? কোনো পুলিশ এসেছে? কেন এসেছে? অরিক হয়তো ওর ঘুম থেকে উঠে আধো কণ্ঠে হেসে দিত। কিন্তু এখন ও সেই অবস্থায় নেই। চিন্তিত কণ্ঠে বলল,
তোমাকে চাচ্ছে। তুমি ফ্রেশ হয়ে এসে দেখা করো। তিলো চোখ ডলা থামিয়ে অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, আমাকে মানে? আমি কি করেছি? অরিক, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি যে পুলিশ আসবে। আমি তো আম্মুর ব্যাগ থেকে 10টা টাকাও কখনো চুরি করিনি। ফাহমিদা বেগম বিরক্ত হলেন ওদের সম্পূর্ণ কার্যক্রম পর্যবেক্ষণ করে। বিরক্ত হয়েই বললেন, কি করেছ তুমি তা তো ওনারা আর তুমিই বলতে পারো। এখন সময় নষ্ট না করে তাড়াতাড়ি নিচে এসো। আর পারি না। আর কত যে দেখা লাগবে? এ বাড়িতে অবশেষে কিনা পুলিশও ঢুকল। বলতে বলতে উনি নিচে চলে গেলেন। অরিক চোখের ইশারায় ওকে দ্রুত আসতে বলে নিজেও নিচে চলে গেল। তিলো অবাক হলেও নিজের কৌতূহল মেটানোর তাগিদেই হোক বা বাধ্য হয়ে দ্রুতই নিচে গেল। লিভিং রুমে কয়েকজন পুলিশ, সাথে মহিলা কনস্টেবলও আছে। তিলোর ভয় ভয় লাগলেও ও চুপচাপ সবার সামনে গিয়ে দাঁড়াল। একজন আকবর সাহেবের সামনাসামনি সোফায় বসে চা পান করছে। অরিক চিন্তিত ভঙ্গিতে সোফার হ্যান্ডেলে কনুই ঠেকিয়ে কপালে আঙুল স্লাইড করে চলেছে। তিলো সেখানে গিয়ে দাঁড়ালে অভ্র বলে উঠল, এই তো তিল। সোফায় বসে থাকা পুলিশ অফিসার তিলোর দিকে তাকিয়ে একবার ওকে চোখ দিয়ে মেপে নিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, আপনি মিসেস তিলোত্তমা ইয়েসই? তিলো মৃদু কণ্ঠে বলল, জি। মিসেস রিয়া এহসান আপনার বন্ধু? জি। কাল রাতে আপনাকে ফোন করেছিলেন তিনি? তিলো এবার সত্যিই ভয় পেয়ে গিয়েছে। কম্পিত কণ্ঠে ও হ্যাঁ বোধক উত্তর দিল। পুলিশ অফিসারটি আবারও বললেন, সেটাই হওয়ার কথা। ওনার কল লিস্টে শেষের নাম্বারটা আপনার। আমি বলতে দুঃখিত হচ্ছি যে তিনি আর নেই। ভোরের আগেই ওনার বাবা মায়ের সামনেই উনি ওনাদের বসবাসরত 12তলা অ্যাপার্টমেন্ট ভবনের ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহনন করেছেন। রিয়া আত্মহত্যা করেছে কথাটা তিলোর যেন বিশ্বাস হচ্ছে না। রাতেও ওর সাথে কথা হল, আর এখন সে নেই। দ্বিতীয়বারের জন্য হঠাৎ স্তব্ধ হয়ে গিয়েছে ও। অরিক ওর অবস্থাটা বুঝতে পেরে পাশে এসে দাঁড়াল। ও চায়নি তিলোকে বলা হোক, কিন্তু সকলেই নিরুপায়। অফিসার ওর সাথেই এ বিষয়ে কথা বলতে এসেছে। তিলো দুপা পিছিয়ে গেল কথাটা ওর বোধগম্য হতেই। দাঁড়িয়ে থাকার শক্তি যেন হারিয়ে ফেলেছে। অফিসার আরও যেটা বলল সেটা শুনে তিলোর বোধ হল তার হাড়গুলো ভস্ম হয়ে যাচ্ছে আর একটা হাড়ের কাঠামোহীন চামড়ার দেহটা দাঁড়িয়ে থাকতে পারল না। ও পড়ে যেতে নিতেই অরিক ওকে নিজে হাতে ধরে পুতুলের ন্যায় দাঁড় করিয়ে দিল। অরিক মাঝে মাঝে চিন্তা করে তিলো এতটা আবেগপ্রবণ। বন্ধুদের কথা শুনে ওর এমন অবস্থা হয়, তাহলে আপন কারো বিয়োগ ব্যথা সহ্য করবে কি করে? অফিসার আরও বলেছিলেন, রিয়া প্রায় 3 মাসের অন্তঃসত্ত্বা ছিল। গতকালই ওর রিপোর্ট এসেছিল। অফিসার এসেছেন শুধু তিলোকে কিছু জিজ্ঞাসাবাদ করতে। এটা স্পষ্ট আত্মহত্যা, যার সাক্ষী রিয়ার বাবা মা উভয়ই। তবে এরপরও পুলিশের কাজ তদন্ত করে অপঘাতে মৃত্যুর একটা পরিপূর্ণ নথি তৈরি করা। এটা ফর্মালিটি, যার কারণে তাদের তদন্তের স্বার্থে তিলোর সাথে কথা বলতেই হবে। তিলো একটা ঘোরের মাঝে ছিল। এরপরও আধো আধো যতটুকু পেরেছে উত্তর দিয়েছে। আবার ওর অবস্থা দেখে আর ওর উত্তরের ধরনে অফিসারও খুব বেশি প্রশ্ন করেননি। ওনারা তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় হয়েছেন। অরিককে বলে গিয়েছেন তিলো স্বাভাবিক হলে ওকে একবার থানায় নিয়ে যেতে। ওনারা চলে যেতেই তিলো কান্নায় ভেঙে পড়ল আগেরবারের ন্যায়। ওর খেয়াল নেই আসলে ও এখন কোথায় আছে। অরিকের টি-শার্ট খামচে ধরে ওর বুক ভিজিয়ে দিচ্ছে। আকবর সাহেব আর অভ্র আগেই চলে গিয়েছে এখান থেকে। ফাহমিদা বেগম একবার ওর দিকে করুণার চোখে তাকিয়ে ভেতরে চলে গেলেন।
সাইদুর এহসান খুব চেষ্টা করছেন রিয়ার যাতে পোস্টমর্টেম না হয়। নিজের মেয়েটাকে আর কষ্ট দিতে চান না উনি। থেতলিয়ে ক্ষতবিক্ষত হয়ে যাওয়া শরীরটাকে আর কাটাছেঁড়া করতে দিতে চান না। মুখের একটা পাশ পাবলো পিকাসোর অঙ্কিত ছবির ন্যায় হয়ে আছে। সরকারি হসপিটালে ওনাকে অনেক ঝামেলা পোহাতে হলো রিয়ার পোস্টমর্টেম বন্ধ করে লাশটা বাড়িতে নিয়ে আসতে। রাফিদা এহসান শেষরাতে মেয়েটাকে নিজের চোখের সামনে পড়ে যেতে দেখার পর থেকেই একদম চুপচাপ হয়ে গিয়েছেন। নড়াচড়াও বন্ধ করে দিয়েছেন যেন। হয়তো পারলে শ্বাস নেওয়াটাও বন্ধ করে দিতেন হয়তো। আফসোস হচ্ছে, কেন তিনি একটু সতর্ক ছিলেন না যখন আগেও একবার তার মেয়ে একই কাজ করতে গিয়েছিল। আহানের মৃত্যুর পর রিয়া এ বাড়িতে আসার পর থেকেই উনি রিয়ার সাথেই থাকতেন। রিয়ার ধীরে ধীরে মানসিক অবনতি ঘটছিল, সেটা সকলেই বুঝতে পারছিল যারা ওর আশেপাশে থাকত সবসময়। রাতে ওর পাশেই ঘুমাতেন রাফিদা এহসান। গোত্রাতেও ঘুমিয়েছিলেন। কিন্তু হঠাৎ ঘুম ভেঙে উনি রিয়াকে নিজের পাশে দেখতে না পেয়ে রুমের দরজা খোলা দেখতে পান। রুম থেকে বেরিয়ে ফ্ল্যাটের দরজা খোলা দেখে দ্রুত সাইদুর এহসানকে ডাকেন। দুজনে মিলে এরপর খোঁজাখুঁজি শুরু করে ছাদে গিয়ে একদম ছাদের ইটের রেলিংয়ের উপর দাঁড়িয়ে থাকতে দেখেন। কি অবস্থা মেয়েটার! কয়েক মাস আগের রিয়া আর এখনের রিয়ার মাঝে আকাশপাতাল পার্থক্য। আগের মতো যৌবনের জৌলুস সে কবেই হারিয়ে গিয়েছে চেহারা থেকে। ফ্যাকাশে চেহারার একটা অর্ধমৃত লাশের মতো তার উপস্থিতি ছিল। এখন তো সেটাও নেই। রিয়া তিলোর সাথে কথা বলেছিল এখানে দাঁড়িয়েই। ফোনটা কাটার পর কয়েকবার মনে হয়েছে ওর বেঁচে থাকা উচিত, ওর ভেতর বড় হতে থাকা আহানের শেষ স্মৃতির জন্য অন্তত। পরক্ষণে আবার মনে হয়েছে এটা ওকে ঠকানো হবে। রিয়া দুচোখের পাতা ফেলে চোখে জমে থাকা পানি গাল দিয়ে গড়িয়ে পড়তে দিল। উদ্রে হাত মেলে রেখে নিজের প্রাণপ্রিয় সন্তানের উদ্দেশ্যে তার শেষ বার্তা প্রেরণ করল স্নেহভেজা মমতায় সিক্ত কণ্ঠে। সরি সোনা। তোমাকে আমি খুব ভালোবাসি। আর তোমার বাবাকেও। তোমার তো অনেক দায়িত্ব ছিল আমাদের জীবনে আসা নিয়ে। তুমি পারতে তোমাকে যেমন আমরা তোমার বাবা মাকে উপহার দিতাম সেভাবে আমাদের ফেলে দেওয়া উপহারগুলো কুড়িয়ে দিতে। কিন্তু দেখো, তোমার আসার আগেই তোমার দায়িত্ব শেষ। এখন সবাই আমাদের মেনে নিয়েছে কিন্তু তোমার বাবাই নেই। সরি। আমি কখনো তোমাকে তোমার বাবাকে এনে দিতে পারবো না তুমি চাইলেই। তোমাকে আমি তোমার ভালো একটা মা এনে দিতে পারবো না তুমি চাইলেই। সমাজ তোমাকে অনেক কথা শোনাবে। জানো তো, তোমার মা খুব স্বার্থপর। খুব বেশি। তোমার বাবাকে ছাড়া থাকতে পারবে না। আর তোমাকেও ছেড়ে কি করে থাকবে? তার থেকে চলো, আমরা তিনজন একসাথে থাকব। সেটা সবচেয়ে ভালো হবে। আমরা সবসময় একসাথে থাকব। সব সময়। কেউ কাউকে ছেড়ে যাব না। উই উইল বি টুগেদার ফর ইটারনিটি। তোর স্বার্থপর মাকে ক্ষমা করে দিস। আমার পক্ষে শ্বাস নেওয়াটাও কষ্টকর হয়ে উঠেছে। আমি আর পারছি না। রিয়া ডুকরে কেঁদে উঠল কথাগুলো বলতে বলতে। আরও কিছু সময় দাঁড়িয়ে ভোরটা দেখার অপেক্ষায় ছিল। জীবনের শেষ ভোর। কিন্তু সেটা আর তার ভাগ্যে জুটল না। রাফিদা এহসান এবং সাইদুর এহসান ছাদে এসে ওকে রেলিংয়ের উপর দাঁড়িয়ে থাকতে দেখে রাফিদা এহসান চিৎকার করে ওঠেন। সাইদুর এহসানের এই মুহূর্তে একটা বোকা মহিলাকে বিয়ে করার জন্য আফসোস হচ্ছে। সারা জীবন ভেবেছিলেন ঘরের বউ বোকা হলে স্বামীদের সংসারের আয়ত্ত নিজের হাতে রাখতে সুবিধা হয়। কিন্তু ওনার চিৎকারে রিয়ার সতর্ক হয়ে যাওয়ায় সাইদুর এহসানকে খুব দ্রুত মেয়েকে এই ভুল করা থেকে ফিরিয়ে আনতে ভাবতে হচ্ছে।
সিঁড়ি বেয়ে নিঃশব্দে ওঠার সময় রিয়াকে পেছনে ফিরে দাঁড়িয়ে থাকতে দেখে ভেবেছিলেন পেছনে থেকে ওকে টেনে নামাতে পারবেন। তবে সেটা আর এখন সম্ভব না। সাইদুর এহসান ব্যস্ত ভঙ্গিতে রিয়াকে নেমে আসতে বললেন। রিয়া ঘাড় ঘুরিয়ে সেটা শুনে কোনো প্রতিক্রিয়া দেখাল না। রাফিদা এহসান কেঁদে দিয়ে ওকে নামতে বললেন। কাজ হল না। সাইদুর এহসান এগিয়ে আসতে গেলেই রিয়া ওনাকে সাবধান করল যাতে এগিয়ে না আসে। কিছুক্ষণের ব্যবধানে একটা ছোটখাটো নাটক উপস্থাপন হল সেখানে, যেখানে অভিনেতা অভিনেত্রী বিনা দর্শক আর কেউ ছিল না। অবশেষে রিয়ার সামনে পা বাড়াতে যেতেই সাইদুর এহসান চিৎকার করে বলে ওঠেন, আর একটুও নড়লে তুমি আমার মরা মুখ দেখবে। রিয়া মৃদু হেসে বলল, বোকা বাবা, আমি থাকলে তো দেখব। ক্ষমা করে দিও তোমার এই স্বার্থপর মেয়েটাকে। কথাটা শেষ করতে করতেই রিয়া সামনে পা বাড়িয়ে দিল। সেখানে মাটি প্রায় আরও 100 ফুট নিচে। স্বাভাবিকভাবেই সে মাটিতে পড়েছে। সাইদুর এহসান রিয়ার নাম ধরে চিৎকার করে এগিয়ে এসে রেলিং ধরে দাঁড়িয়ে নিচে তাকালেন। রিয়ার নিথর দেহের নিচে থেকে মাটিতে রক্তের ধারা বয়ে চলেছে। রাফিদা এহসান জ্ঞান হারিয়ে ফেলেন এরপর। আর যখন জ্ঞান ফেরে তখন থেকেই একদম নির্বাক একটা মূর্তি হয়ে বসে আছেন। চোখের মণিটা পর্যন্ত নড়ছে না যেন। রিয়ার খবর পেয়ে ওর বড় ভাই রিয়াজ অফিস থেকে ছুটি নিয়ে চলে এসেছে। একমাত্র ছোট বোনকে হারিয়ে তার অবস্থাও খুব একটা ভালো নেই। বাবার সাথে থেকে ক্লান্তি দূরে ঠেলে রিয়ার দাফন কাজে লেগে পড়েছে। তিলো কয়েকবার অরিকের কাছে আবদার করেছে ওকে রিয়াদের বাড়িতে নিয়ে যেতে। অরিক শোনেনি। ও একা আসতে চাইলেও বাধা দিয়েছে। তিলোর মনের অবস্থা এমনিতেই ভালো নেই। এরপরের ঘটনাগুলো ওর প্রত্যক্ষ করার ক্ষমতা কতটুকু সে সম্পর্কে অরিকের বেশ ভালোই ধারণা হয়ে গিয়েছে। রিয়ার মৃত্যু পরবর্তী দিনগুলো আবারও অনেকটা কঠিন হয়ে উঠেছিল। তবে এবার অরিক নিজ দায়িত্বে খুব তাড়াতাড়ি সবকিছু স্বাভাবিক করার চেষ্টা করেছে। অদ্ভুতভাবে ফাহমিদা বেগম অরিকের ফ্ল্যাটে ওদের সাথেই কয়েক মাস যাবৎ থেকেছেন আর তিলোকে সঙ্গ দিয়েছেন। বিষয়টায় অরিক অবাক হলেও তিলোর অবাক হওয়ার ক্ষমতা ছিল না। এটা ছিল ওদের জন্য একটা চমকপ্রদ ব্যাপার। ফাহমিদা বেগমের সাথে তিলোর সম্পর্ক খুব ভালো না হলেও যথেষ্ট স্বাভাবিক। মেনে নিতে হয়েছে বলে মেনেছেন থেকে একটু উন্নত হয়েছে। সময় চিরবহমান। পাশাপাশি মানিয়ে নেওয়ার একজন ভালো প্রশিক্ষকও বটে। কোনো কিছুই চিরস্থায়ী নয়। খারাপ দিনগুলো আবার ভালো দিনগুলোও একই সাথে। এই ভালো খারাপের মিশেলেই আমাদের জীবনটা। খারাপ সময়টুকু আসে বলেই ভালো সময়ের মর্যাদা আছে। তুলি নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছে, পাশাপাশি নিজের ছেলেরও খেয়াল রাখছে। কাজটা কঠিন বলে নাসিরা পারভিন ঈশানের খেয়াল রাখেন অধিকাংশ সময়ে। আনিস সাহেব তুলিকে বলেছেন, আগে নিজের পায়ে দাঁড়াতে যেমনটা তিলোকে বলতেন যদি না হালিম সাহেব তিলোর বিয়ের প্রস্তাব নিয়ে হাজির না হতেন। তুষারের এসএসসির রেজাল্ট সন্তোষজনক। সে এখন কলেজে উঠেছে। মীরার পরিবার তার গোপন প্রেমিক সম্পর্কে এখন জানে। ছেলেটা আসলে বিদেশে থাকে বিধায় মীরা নীরবে নিভৃতে প্রেম চালিয়ে যেতে পেরেছে। দেখা করার ঝামেলায় পড়ে কারো হাতে কখনো ধরা পড়ে যায়নি। ছেলেটা ফিনল্যান্ডে পড়াশোনা করছে। পরিবার ভালো দেখে মীরার বাবা মা বাধা দেয়নি। মেয়ে খারাপ, বকে যাওয়া কোনো ছেলে পছন্দ করেনি। মীরার বাবা ছেলে সম্পর্কে খোঁজ খবর নিয়ে রেখেছেন। তার পরিবারের সাথেও কথা বলেছেন। তাদেরও মীরাকে পছন্দ হওয়ায় ছেলেটার শেষ পরীক্ষাটার অপেক্ষায় আছে তারা। পরীক্ষা শেষে দেশে ফিরলেই খুব তাড়াতাড়ি তাদের 4 হাত এক করে দেবে। রিতার অবশেষে বিয়েটা হয়েই গেল।
ভালো একজন ব্যবসায়ীর সাথে রিতার ছেলেরা এবং নাতিনাতনিরা খুব ধুমধামের সাথে তার বিয়ে দিয়েছে। গ্রামে বিয়ের আয়োজনে প্রায় সকলেই উপস্থিত ছিল। অরিক আর তিলোও গিয়েছিল সেই অজপাড়াগা গ্রামটিতে। কিন্তু সেখানে নবাবী হালে ছিল শহর থেকে যাওয়া প্রত্যেক অতিথি। রিতার বন্ধু হিসাবে আলাদা আপ্যায়নের দাবিদার ছিল তারা। অনিকেত অস্ট্রেলিয়ায় এক শ্বেত সুন্দরীর সাথে প্রায় ছবি তুলে ফিরে দেয়। ওর বন্ধুদের লাইকের পাশাপাশি কমেন্টে ওকে ওরা জ্বালিয়ে খায়। অনিকেত ওদের প্রশ্নের উত্তরও দেয়। মাঝে মাঝেই ফ্রেন্ড লিস্টটা চেক করে দীর্ঘশ্বাস ফেলে। এখনও আহান আর রিয়ার যৌথভাবে পরিচালনা করা আইডিটা রয়েছে। আইডিটা কেউ ডিঅ্যাক্টিভেট করেনি, শুধু সেই আইডিটা দিয়ে এখন কিছু পোস্ট হয় না, কোনো ট্যাগ হয় না, কোনো রিয়্যাক্ট পড়ে না, কোনো কমেন্ট আসে না, কেউ আলাদা করে নক করেও রাতে জ্বালায় না। ওদের দুজনের কাপল পিক আপলোড দিয়ে প্রেমময় কোনো ক্যাপশন থাকে না। রাত 2টা-3টার সময় তারা ব্রিজের হলুদ বাতির নিচে মোটরসাইকেলে হেলান দিয়ে কোনো ছবিই তো আসলে তোলে না। কোথাও ঘুরতে গিয়ে ভিডিও করে না। খাওয়ার ভিডিও পোস্ট করে ওদের লালা গ্রান্ডও খেপিয়ে তোলে না। মাঝে মাঝেই অনেকে ওদের পুরানো পোস্টগুলো বারবার দেখে। ওদের হাসিখুশি জুটিটা ওদের সকলের মনেই একবার হলে উচ্চারণ করতে বাধ্য করেছিল, পারফেক্ট কাপল। পাশাপাশি একটা আকাঙ্ক্ষা নিজেদের জীবনেও সেরকম একজনকে পাওয়ার, যেমনটা তিলোর মরুভূমি হৃদয় একবার মনে হয়েছিল ওদের বিয়ের দিন ওদের দেখে। সবই এখন স্মৃতি। ফিরোজ পড়াশোনাটাই মন দিয়ে করছে। তাকে তার বাবার একমাত্র ছেলে হিসাবে ব্যবসাটা সামলাতে হবে। খুব বড় দায়িত্ব তার। ব্যবসাটা ওর দাদুর ছিল। ফুফুর অংশটুকু সে ভাগ করে নিয়ে বেচে দিতে চাইলে ওর বাবাই সেটুকু কিনে নিয়েছেন। পুরোটা সামলাতে নিজেকেও যোগ্য প্রমাণ করার একটা তাগিদ সে অনুভব করছে। পাশাপাশি কেউ একজন তার জীবনে এসেও আসছে না। মেয়েটাকে সে ডাক্তারের চেম্বারে দেখেছিল নিজের যখন জ্বর এসেছিল তখন, এরপর খোঁজ নিয়েও খুঁজে পায়নি, তবে হঠাৎ হঠাৎ দেখা হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। তৌকির রয়েছে নিজের মতো। সারাদিন মেয়েদের সাথে ফ্লার্ট করেই দিন কাটছে। কিন্তু পাকাপোক্তভাবে কারো প্রতি ওর মন টিকছে না। একজনকে একদিন একটা 10 টাকার নেতিয়ে পড়া গোলাপ দিয়ে প্রপোজ করে তো দুদিন কথা বলে তাকে আর ভালো লাগে না। সবার মাঝেই কোনো না কোনো বিষয় তৌকিরের অপছন্দের। বিশেষ করে ও যাদেরকে প্রপোজ করে, তাদের দুদিন পর ন্যাকা কথাগুলো। ফিরোজ ওকে বলেছে, ভালো মেয়ে দেখে প্রপোজ করতে, ও তো করেও সেই ধরনের মেয়েদের সাথে যারা আহ্লাদে গদগদ হয়ে পড়ে। আসলে সেরকম না করলেও তো ওর নেতিয়ে পড়া ফুলগুলোতে কারাই বা রাজি হবে। তিলো আর অরিকের মাঝে একদিন ভীষণ ঝগড়া লেগেছে। তিলো তো থাকবেই না অরিকের সাথে আর। নাসিরা পারভিন তিলোর পক্ষ নিয়ে অরিককে ইচ্ছামতো ঝেড়ে গিয়েছেন। নিজের রাগ সবটা ঝেড়ে গিয়েছেন। তিলো হঠাৎই রেজা সাহেবের কথা তুলল। সেটা তুলে নিজেও বুঝতে পারল, আসলে ও গতানুগতিক একটা চাল চেলেছে ঝগড়ার সময়, যেটা নিয়ে লড়লে নিশ্চিত হার। অরিক হেসে দিয়ে জানালো যে, শামীম রেজা সাহেব একজন ভদ্রমহিলাকে বিয়ে করেছেন। আশা করা যায়, খুব শীঘ্রই সুখী সুখী বাচ্চাদের জন্ম হতে চলেছে তাদের সংসারে। অনি তিলোর সাথে একদমই সম্পর্ক ছিন্ন করে ফেলেছিল অরিকের সাথে ওর বিয়ের আগেই। তবে কিছুদিন আগে ফোন করে কান্নাকাটি জুড়ে বসল। সে বুঝতে পেরেছে, আসলে অরিক ওর সাময়িক মোহ ছিল। বুঝতে পারার কারণ হল ওর বর্তমানে নতুন করে কারো প্রেমে বুঁদ হয়ে ওঠা। তিলোকে তার ছবিও পাঠিয়েছে। তিলোর কেন যেন ছেলেটাকে একদম পছন্দ হয়নি। তিলো ওকে সেটা বললে ও বলেছে, প্রতিশোধ নিচ্ছে নাকি তিলো। তিলো হতাশ হয়ে ওকে আর কিছু বলল না।
মেয়েটা উল্টো বোঝে কেন সব? অনি ছেলেটা সম্পর্কে খুব বেশি কিছু জানেও না, কিন্তু সে প্রেমে মাতাল। তিলোর ভয় হচ্ছে আবারও অন্তরের মতো না ও কোনো ভুল করে বসে। সানজিদ এবং রোতসির মাঝে মধ্যেই কথা হয়। রোতসি প্রায়ই এখন অরিকের বাড়িতে বেড়াতে আসে। রোতসির মা মেয়ের হঠাৎই অন্তর্মুখী স্বভাব ত্যাগ করে বহির্মুখী হয়ে ওঠার রহস্য আন্দাজ করতে পারলেও নিশ্চিত হতে পারছেন না। আগে রোতসিকে টেনে নিয়েও বাড়ির বাইরে বের করা কষ্টকর ছিল। এখন প্রায়ই সে অরিকের ফ্ল্যাটেই ঘুরতে আসে। রাকিব একদিন সরাসরি ওকে জিজ্ঞাসা করেছিল। রোতসি নিজেকে বাঁচিয়ে বলেছে তিলোর সাথে সময় কাটাতে ওর খুব ভালো লাগে বিধায় আসে এখানে। বেশ কিছুদিন যাবৎ অরিক নিজে তদারকি করে তিলোকে পড়িয়েছে। চেষ্টা করেছে কোনোভাবে ওকে স্কলারশিপ পাওয়ানোর জন্য। তিলো পড়েছে ঠিকই, কিন্তু এই নিয়ে অরিকের উপর বেজায় অখুশি। একদিকে এই ভার্সিটিতে পড়ো, আরেকদিকে স্কলারশিপের জন্য পড়ো। প্রায় 9 মাস পর অরিক ওকে নিয়ে ইউএসএ যাওয়ার জন্য প্রস্তুত। অরিক সেখানে ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়াতে পড়াশোনা করার সুযোগ পেয়েছে। যাওয়ার আগে এখানকার সেই ভাড়া ফ্ল্যাটটা ছেড়ে দেবে বলে দিয়েছে বাড়ির মালিককে। সানজিদের বেশ খারাপ লেগেছে, কিন্তু কিছু করার নেই। ওদের যাওয়ার আগের দিন অরিকের কাজিনেরা একসাথে আবারও সানজিদদের বাড়ির ছাদে আড্ডা বসিয়েছে। তিলোর যেতে মন চাইছে না, আবার অরিককে একাও সে ছাড়তে নারাজ। অগত্যা সে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওদের অগোচরেই রোতসি আলাদা গিয়ে ছাদের আলোর বাইরের সীমানায় দাঁড়িয়েছে। সানজিদও ওর পদাঙ্ক অনুসরণ করল কিছুক্ষণ পর। আপনার কি মন খারাপ? রোতসি পেছনে দাঁড়িয়ে সানজিদ মৃদুস্বরে বলল। রোতসি একবার ওর দিকে ঘুরে তাকিয়ে আবারও সামনে তাকাল, কিন্তু কোনো উত্তর দিল না। সানজিদ ওর পাশে এসে দাঁড়িয়ে আবারও জিজ্ঞাসা করল। রোতসি ওর দিকে না তাকিয়েই বলল, তা জেনে আপনার কোনো কাজ আছে? সানজিদ দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলল, না আসলে। কিন্তু ওখান থেকে কিছু না বলেই চলে আসলেন যে। আপনি কেন আসলেন? এমনি। রোতসি কোনো প্রত্যুত্তর না দেওয়ায় আবারও দুজনের মাঝে নীরবতা স্থান করে নিল। রোতসি চাইছে সানজিদ কিছু বলুক, বিশেষ করে কোনো কথা বলুক ওর সাথে। ওর বহু প্রতীক্ষিত কথাগুলো আজ ওকে বলুক। এতগুলো দিনেও কি ওর প্রতি এক বিন্দু মায়া জন্মেনি তার? আজকের পর এই বাড়িতেও তো আসার কোনো অজুহাত ওর থাকবে না। অজুহাত দেখিয়ে অন্তত দেখা করা যেত। এরপর আর কি বলবে? হঠাৎ করে চাইলেই পারবে না। সানজিদ কিছু বলতে চেয়েও কোথাও বাধা পাচ্ছে। সোহা এখনও ওর সাথে জড়িয়ে আছে। চাইলেও হুট করে আর কাউকে কিছু বলা যায় না। পাশাপাশি দাঁড়ানো দুজন, কিন্তু এরপরও নিজেদের মধ্যে যেন অনেক বেশি দূরত্ব। নিজেদের জোরতা আর সংকোচবোধ দুজনের চারপাশেই দেওয়াল তুলে রেখেছে, একজন অপরজনের থেকে যেন বহুদূরে। সংকোচ ভেঙে সানজিদ বলল, তিল ভাবি আর আপনি একই বয়সী না? হুম। সানজিদ নিজের মাঝে আটকে রাখা কথাগুলোকে কোনো মতে সাজিয়ে নিয়ে সাহস করে জিজ্ঞাসা করল, তা বিয়ে শাদির কোনো পরিকল্পনা নেই? না মানে, ভাবির তো অনেক আগেই হয়ে গিয়েছে। আপনার নেই? রোতসি একবার সানজিদের দিকে তাকাল। সানজিদ সে দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করল অনিচ্ছা সত্ত্বেও। রোতসি নিজের দৃষ্টি ফিরিয়ে নিয়ে বলল, ছেলে পক্ষের পছন্দ হয় না কখনো আমাকে। সানজিদ হয়তো মনে মনে হাসতে সক্ষম হয়েছে, তবে সেটা সামনে একদমই প্রকাশ করল না। কেবল প্রশ্ন জুড়ল কথার পিঠে, কেন? রোতসি তাচ্ছিল্য ভরে হেসে বলল, এই স্থূলকায় জলহস্তির মতো দেহ দেখে
তারা তো তাদের বাড়িতে বউ নিতে চায়, হাতি নয়। সানজিদ এবার আর নিজের হাসিটা দমিয়ে রাখল না। গালের সামনে হাত দিয়ে ঠোঁট টিপে হেসে দিল। অন্ধকারে দেখা না গেলেও রোতসী বেশ ভালোই বুঝতে পারছে সেটা। ও বিরক্ত হয়ে উল্টো ঘুরে বড় বড় পা ফেলে ফিরে গেল ওদের আসরে। পরদিন যাওয়ার সময় তিলো বেশ কেঁদেছে। বিশেষ করে নাসিরা পারভিন ওর সামনে আসতেই ও অনেক বেশি আবেগপ্রবণ হয়ে উঠেছে। নাসিরা পারভিন অরিকের সাথে রাগ করে কথা বলেননি। অরিক ওদের আবেগ দেখে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। বিয়ের সময় একবার দেখেছে, আজ আবার দেখল। ফাহমিদা বেগমও কেঁদেছেন। অরিক হতাশ চোখে কেবল ওদের কাজ দেখেছে। ওরা চলে যাওয়ার পর যে যার বাড়িতে ফিরে চলল দুঃখে ভারাক্রান্ত মন নিয়ে। রোতসীর মনটা একটু বেশিই খারাপ। ওর সাথে রাকিব এসেছিল। এখন রাকিবের সাথে বাসে করে ফেরত যাচ্ছে নিজেদের ছোট্ট শহরে। রেস্টুরেন্টে সামনাসামনি বসে আছে সোহা এবং সানজিদ। সানজিদ ওকে জরুরি কথা আছে বলে দেখা করতে বলেছিল। এখানে পৌঁছানোর পর থেকে চুপচাপ বসে আছে সানজিদ। সোহা নিজে কথা বলেও ওর মুখ থেকে কথা বের করতে পারছে না। শেষে সোহা বিরক্ত হয়ে উঠতে নিতেই সানজিদ ওকে থামিয়ে দিয়ে বলল, সোহা, আমার কথাটা তো শুনবে। সোহা সানজিদের হাত ছাড়িয়ে নিয়ে বলল, সেটা তো তখন থেকে আমিও জিজ্ঞাসা করে যাচ্ছি। তুমি কোনো কথা বলছো আদৌ? আচ্ছা আচ্ছা, বলছি, একটু সময় দাও। সোহা ধপ করে চেয়ারটায় বসে বলল, আর কতক্ষণ? অনন্তকাল এখানে বসে থাকতে পারবো না আমি। সানজিদ একবার চোখ বুজে নিজেকে গুছিয়ে নিয়ে বলল, আসলে সোহা, আসলে। সোহা ভ্রু কুঁচকে বলল, আসলে কি? আসলে আমার মনে হয় আমাদের এখানে থেমে যাওয়া উচিত। মানে, সম্পর্কটা আমি আর এগিয়ে নিতে চাচ্ছি না। আমাদের অনেক কিছু মেলে না। দেখো, আমার মা নেই। তোমার মা আছে। তোমার বাবা সরকারি চাকরি করে। আমার বাবা ব্যবসা করে। তুমি ফর্সা। আমি শ্যামলা। তুমি। সানজিদ আর কিছু বলার আগে সোহা অতিষ্ঠ হয়ে ওকে থামিয়ে দিয়ে বলল, ওয়েট, কি বলছো এসব তুমি? সানজিদ একবার সোহার দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে বলল, আসলে এত অমিল নিয়ে তো আর সংসার করা যায় না। তাই এখন থেকে তুমি তোমার মতো, আমি আমার মতো। সোহা টেবিলের উপর জোরে নিজের হাতের তালু দিয়ে শব্দ করে বলল, তুমি আমার সাথে মজা করছো? লিসেন সানজিদ, এতক্ষণ চুপ করে থেকে আমাকে বসিয়ে রেখে মেজাজটা এমনিতে গরম করে দিয়েছ। এখন এই সমস্ত ফালতু অজুহাত টেনে আনছ। সোজা কথায়, ব্রেক আপ। মানে? 2 বছর প্রেম করে এখন কোথায় বিয়ে করব আমরা? আর তুমি বলছো ব্রেক আপ? একটা যুক্তিসঙ্গত কারণ দেখাও আমাকে যে কেন তুমি সম্পর্কটা নষ্ট করতে চাইছ। আমি কি যত্নশীল নই এই সম্পর্কের প্রতি বা তোমার প্রতি? সহানুভূতিশীল? সুবিবেচক? তোমাকে ফালতু কথা বলে বিরক্ত করি? আমি দেখতে খারাপ? আমি কি ঘরের কাজ পারি না? আমি কি পড়াশোনা জানি না? আমার কি অতিরিক্ত চাহিদা? আমি কি তোমাকে প্রতারণা করেছি? আমার বাবার কি যথেষ্ট নেই? সানজিদ, কোনোটা আমাকে বলো। কি কারণে তুমি আমাদের ভেতরকার সবকিছু হঠাৎ করে অস্বীকার করছো? বলো আমাকে। আমার ভেতর কিসের কমতি আছে? সানজিদ আরেকবার সোহার দিকে তাকালো। আসলে সোহার কোনো কিছুরই কমতি নেই। সে প্রেমিকা হিসাবে তেমনি যেমনটা একজন পুরুষ চেয়ে থাকে। কোনো অল্প বয়স্ক ছেলে নয়, বরং একজন বিবেকবান, সুবিবেচক পুরুষ যেমনটা চায়।
সোহার কোনো অতিরিক্ত চাহিদা বা ন্যাকামি নেই। সে পড়াশোনায় ভালো, ঘরকন্না ভালোই শিখেছে, দেখতেও একটা গতানুগতিক মেয়ের থেকে সুন্দরী। তার ভেতর যে সকল গুণাবলী রয়েছে সেটা একটা সংসার টিকিয়ে রাখতেও যথেষ্ট। কিন্তু তারপরও সোহার প্রতি সানজিদ এতদিন যেটা অনুভব করত সেটার নাম সানজিদ এখন দিতে পারে। এটা কেবলই আকর্ষণ। সেই বেপরোয়া শব্দটার অনুভূতি সে আসলে অনুভব করেনি কখনো, যেটা রোৎসির প্রতি সে করেছে। সেই বৃষ্টিতে ভিজতে থাকা স্থূল দেহের মেয়েটার মুখ বারবার ওর চোখের সামনে ভেসে ওঠে, যেমনভাবে কখনো সোহাকে সে অনুভব করেনি। কোনো প্রকার সতর্কতামূলক সংকেত সে পায়নি রোৎসিকে মনের কুঠুরিতে জায়গা করে দিতে। আপনা আপনি মেয়েটা ইঞ্জিনিয়ার, পাশাপাশি মিস্ত্রি হয়ে গড়ে নিয়েছে নিজের ইমারত সানজিদের মনে। সানজিদ কিছুক্ষণ আগে পর্যন্তও ছিল তার এবং রোৎসির মধ্যেকার নিগুড়তম সম্পর্কটা সম্পর্কে একদমই অসচেতন এবং অবিবেচক। শুধু অনুভব করেছে কোনো এক স্পর্শরৈখিক উপায়ে তার সাথে সে জুড়ে গিয়েছে। রোৎসির বিদায়টা বারান্দায় দাঁড়িয়ে দেখার সময় যখন তার বুকের ভেতর হঠাৎই কিছু একটা হারিয়ে যাওয়ার বেদনা ভর করছিল, হঠাৎই মনে হচ্ছিল ফাঁকা ফাঁকা তার চারপাশ, হঠাৎই অসহায় লাগছিল নিজেকে, হঠাৎই বুকের ভেতরটা বারবার মুচড়ে উঠতে শুরু করেছিল, তার কাছে তার এবং মেয়েটির সম্পর্কটা প্রজ্জ্বলতা লাভ করতে শুরু করেছিল তখনই। সোহার প্রতি তার ছিল দুর্দমনীয় একটা আকর্ষণ, যেটা একসময় কেটে যাওয়ার ছিল। সানজিদ নিজের ঠোঁটজোড়া ভিজিয়ে সোহার চোখে চোখ রেখে ওর মেহেদি রাঙা হাতজোড়া আঁকড়ে ধরে কাতর কণ্ঠে বলল, তোমার ভেতর কোনো কমতি নেই সোহা, আর তাই তুমি আমার থেকে আরও ভালো ছেলে তোমার জীবনে প্রত্যাশা করো। কমতি আমার আছে, আমার মাঝে তোমার জন্য ভালোবাসার কমতি রয়েছে। তোমাকে আমি পরিপূর্ণ করতে পারব না। এখন যদি আমাদের সম্পর্কটা টিকে ও থাকে, সেটা হবে কেবলই একটা বোঝা, অনেকটা গলায় বেঁধে থাকা কিছু, যেটা ফেলে দেওয়াও যায় না আবার গিলে ফেলাও যায় না। পারলে ক্ষমা করে দিও আমাকে। আমি আশা করি তুমি নিশ্চয়ই এমন কাউকে জীবনে পাবে যে সত্যিই তোমাকে অনেক ভালোবাসবে আর ভালো রাখবে। ভালো থেকো। সোহার অনাড়ম্বর সাধারণ সুন্দর চেহারাটা ইতিমধ্যে বিষাদের কালো মেঘে ছেয়ে গিয়েছে। যেন কোনো শিল্পী সুন্দর মুখশ্রীর ছবি আঁকতে গিয়ে ভুল করে ফেলেছে। সোহার অভ্যাস নিজেকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখা। সবসময়ই তার হাতজোড়া রাঙিয়ে দখল করে থাকে মেহেদি। মেয়েটা আঁকেও ভীষণ সুন্দর। সোহার মুখের দিকে তাকিয়ে সানজিদের খারাপ লাগছে। নিজেকে অপরাধী মনে হচ্ছে। কারো মন সে এভাবে ভেঙে দিল, কিন্তু তাছাড়া করার কিছু নেই। সোহার সাথে এরপরও সম্পর্ক টিকিয়ে রাখাটা ওর প্রতারণা করা হবে। সানজিদ ওর অঙ্কনে পরিপূর্ণ হাত জোড়া ছেড়ে উঠে দাঁড়াল, হাঁটতে শুরু করল সামনে। পেছনে তাকাল না। ওর পক্ষে সম্ভব না পেছনে তাকিয়ে সোহাকে আরেকবার দেখা। সোহা কেঁদে দিয়ে ভগ্ন কণ্ঠে পেছনে থেকে বলে চলেছে, আমি তোমাকে সত্যিই ভালোবেসেছি সানজিদ। তোমার সিদ্ধান্ত জানিয়ে দিল। আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করলে না? কেন ঠকালে আমাকে? সানজিদ দাঁড়ায়নি আর। সোহা মাটিতে ধপ করে বসে নিজের হাতজোড়া বুকে ধরে কেঁদে চলেছে। আজ ঘোর অমানিশা। আকাশটা পুরো কোয়লার ন্যায় কালো। চাঁদের ন্যূনতম ফালি কেটেও লাগানো হয়নি। সোহার ভেতরকার অন্ধকারটুকুকেই উৎসর্গ করতে হয়তো আকাশটাও প্রকৃতির উপর রাগ করে চাঁদটা ঢেকে ফেলেছে। সানজিদ সন্ধ্যায় রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পার্কিং এরিয়ায় এসে নিজের মোটরসাইকেলটার উপর বসে পকেট থেকে ফোনটা বের করল। রোদ নামে সেভ করা নম্বরটায় ছোট্ট একটা টেক্সট লিখে সেন্ড করে দিল। তুমি কি আমার সকালবেলা হাঁটতে যাওয়ার সঙ্গী হবে?
সানজিদ কিছুক্ষণ অপেক্ষা করল উত্তরের, কিন্তু কোনো উত্তর এলো না। সানজিদ তৎক্ষণাৎ হিসাব কষে নিল, কতক্ষণ হয়েছে রোদসির ভ্রমণ করা বাসটা ছেড়েছে। বেশিক্ষণ হয়নি। সানজিদ তখনই রওনা দিল সেই বাসটার নাগাল পাওয়ার উদ্দেশ্যে। রোদসি হাতে থাকা ফোনটার কম্পনে প্রথমে কোনো আগ্রহবোধ না করলেও কয়েক মুহূর্তের চিন্তায় সে নিজের ভেতর তীব্র সুপ্ত অদমনীয় কৌতূহল বোধ করল। ফোনের স্ক্রিন আনলক করে সানজিদের পাঠানো টেক্সটটা পড়ার আগের প্রেরকের নামটা দেখেই শরীরের মাঝে অদ্ভুত শিহরণ বয়ে গেল তার। সে চাপা উত্তেজনায় ফেটে পড়তে চাইছে, কিন্তু সে নিজের সর্বোচ্চ ইচ্ছাশক্তি কাজে লাগিয়ে নিজেকে দমিয়ে রেখে দিল। ব্যস্ত ভঙ্গিমায় সে টেক্সটটা পড়তেই পারছে না ঠিকমতো। তার কেবল মনে হচ্ছে, যাই লেখা থাকুক, টেক্সটটা তার পাঠানো। যে কোনো কথা শুনতে বা জানতে সে প্রস্তুত। প্রথমবার অরিকের বাসায় এসেই সে সানজিদের ফোন নম্বরটা সেভ করে রেখেছিল, কিন্তু কখনো ডায়াল করা হয়নি আর না সেই নম্বর থেকে কখনো ডায়াল করা হয়েছে। প্রথমবার টেক্সটায় সে পুলকিত। রোদসি কম্পিত হস্তে মেসেজটা খুলল। লাইনটা পড়ে একবারে স্তব্ধ হয়ে বসে আছে। পাশে তাকিয়ে রাকিবকে ঘুমাতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু তার মাথায়ও আসল না মেসেজটার কোনো উত্তর কেউ প্রত্যাশা করতে পারে। সে নিজের ঘোর কাটিয়েই বের হতে ব্যর্থ। বোকা একটা ধারণা যে সে এমনিতেই বুঝতে পারবে, রোদসির মস্তিষ্কে নাড়া দিল। সে আর উত্তর দিল না টেক্সটটার। সানজিদ অনেক খুঁজে অবশেষে সেই বাসটার সন্ধান পেয়েছে। দুপাশেই খোঁজ করে একটা সিটের জানালার পাশে চোখ বুজে সিটে হেলান দিয়ে রোদসিকে শুয়ে থাকতে দেখে একটা দুঃসাহসিক কাজ করে বসল। সে নিজেও জানে না কেন সে এটা করল, কিন্তু করে ফেলল। তাকে এখন তার উত্তেজনা নিয়ন্ত্রণ করছে, সে নিজেকে নয়। সানজিদ মোটরসাইকেলটা বাসটার ওভারটেক করে সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে থামিয়ে দিল বাসটাকে। হঠাৎ বাসটা থেমে গিয়ে জড়তার দরুন যাত্রীরা সামনের দিকে ঝুঁকে যাওয়ায় অনেকেরই ঘুম ভেঙে গিয়েছে। তাদের মধ্যে রোদসি এবং রাকিবও রয়েছে। বাসের কন্ডাক্টর নেমে এসে বেশ চড়া গলায় বলল, এটা লোকাল বাস না, এভাবে হুটহাট করে থামানো যায় না, জানেন না? আরও বেশ কিছু কথা। সানজিদ সেসবে পাত্তা না দিয়ে বাসটার দিকে এগিয়ে আসতে আসতে বলল, আমার জিনিস যে নিয়ে যাচ্ছেন, আমি থামাবো না তা? অদ্ভুত মানুষ। সানজিদ বাসে উঠে রোদসির সিটের দিকে এগিয়ে চলল। রোদসির ওর উপর চোখ পড়তেই অন্তরাত্মা কেঁপে উঠল যেন। সে খুব ভালো করেই সানজিদের উদ্দেশ্য বুঝতে পারছে। বাসে যেটা ধারণা করছে সেটা না হয়ে থাকলেও রাকিব এখানে উপস্থিত আর সে খুব ভালো করেই সানজিদকে চেনে। রোদসি নিজের চোখ সরিয়ে নিয়ে বাইরের দিকে স্থাপন করল নিজের দৃষ্টি, যেন সেই হরিণের মতো যাকে বাঘে তাড়া করাই সে গাছের আড়ালে নিজের মুখ লুকিয়ে মনে করে তাকে আর দেখা যাচ্ছে না। কিন্তু সেই বোকা হরিণ এটা বোঝে না যে তার সম্পূর্ণ শরীর দৃশ্যমান। সে বাঘকে দেখতে পাচ্ছে না মানে যে বাঘও তাকে দেখতে পাচ্ছে না, সেটা নয়। রোদসির মনে হচ্ছে নিজের দৃষ্টি সরিয়ে নিয়ে সে যদি অদৃশ্য হয়ে যেতে পারত বা হুট করে কোনো স্থানে টেলিপোর্ট হয়ে এই বাস থেকে হারিয়ে যেতে পারত। সানজিদ ওর সিটের সামনে এসে দাঁড়ালে রাকিব বলে উঠল, তুমি হঠাৎ এখানে? কোথাও যাবে? সানজিদ রোদসির দিকে এক পলক তাকাল, তারপর রাকিবের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি যাব। রাকিব ওর কথার অর্থ বুঝতে না পেরে কিছু বলার আগেই সানজিদ বলল, রোদ আমার টেক্সটের জবাব দিল না কেন? রোদ নামটা পাশাপাশি টেক্সটটার মতোই তুমি সম্বোধন শুনে রোদসি কেঁপে উঠল। আকাঙ্ক্ষায় ছটফট করছে একবার সানজিদের দিকে তাকাতে।
কিন্তু রাকিবের কথা চিন্তা করে তাকাল না। সানজিদ আবারও বলল, রোদ, আমি তোমাকে বলছি। রোদসী এবার ওর দিকে তাকিয়ে অবাক ভঙ্গিমায় নিজের দিকে আঙুল তাক করে বলল, আ আ আমাকে? কিন্তু এখানে রোদকে? সানজিদ চোখ বুজে মাথা নাড়িয়ে আবারও চোখ মেলে বলল, হ্যাঁ, তোমাকে। আমি তোমাকে টেক্সট করেছিলাম যার জবাব পাইনি। রোদসীর এখন নিজেকেই মেরে ফেলতে ইচ্ছা করছে। জবাবটা দিল কি হতো ওর? অন্তত সানজিদ এখানে আসত না। রোদসী তো ভাবতেই পারেনি সানজিদ এতটা বেপরোয়া। সানজিদ নামের শান্তশিষ্ট ভদ্র একটা ছেলেকেই ও কেবল চিনত। রাকিব হুট করে উঠে দাঁড়িয়ে সানজিদের শার্টের কলার ধরে বলল, তোর সাহস তো কম না, আমার সামনে আমার বোনকে তোর টেক্সটের কথা বলিস। আর কিছু বলার আগে আশেপাশে তাকিয়ে নিজেকে সামলে নিল। বাস ভর্তি লোকজন। এখানে কোনো দর্শনীয় দৃশ্যের উপস্থাপন অত্যন্ত দৃষ্টিকটু। রোদসী উঠে দাঁড়িয়ে রাকিবকে ছাড়িয়ে নিতে চেষ্টা করছে। সানজিদ নিজের কলার ছাড়িয়ে নিয়ে বলল, সাহস আছে বলেই সবার সামনে এসে বললাম। আমার মাঝে কোনো খাদ নেই ওর প্রতি আমার অনুভূতিতে। থাকলে বা আমার কোনো খারাপ উদ্দেশ্য থাকলে তো লুকিয়ে রাখতে বলতাম ওকে আমার ব্যাপারটা, ও না বললেও আমি এসে তো বললাম। নয় কি? রাকিব ওর কথায় কিছুটা শান্ত হল ঠিকই, কিন্তু নিজের রাগ এখনো যায়নি। সানজিদ নিজের কদম ফুলের মতো চুলগুলোর মাঝে হাত চালিয়ে ঘামটুকু মুছে নিয়ে বলল, আজ আপনাকে বললাম, কাল আমার বাবা যাবে আপনার বাড়িতে। সোজাসুজি রাজি থাকলে ভালো, না হলে। রাকিব সানজিদের বুকে একটা ধাক্কা দিয়ে চিৎকার করে বলল, না হলে কি? কি করবি তুই? বাসের কিছু যাত্রী এবং কন্ডাক্টর ওদের ঝামেলার মাঝে চলে এসেছে। সানজিদ দুই হাত তুলে সারেন্ডার করার ভঙ্গিতে মাথা নিচু করে বলল, আমরা পালাব। আমি জানি রোদসীও আমাকে ভালোবাসে। আমি বললে ও নিশ্চয়ই আমাকে সঙ্গ দেবে। দেব না আমরা ওকে তোর সাথে বিয়ে? রোদসীর দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে রাকিব জিজ্ঞাসা করল, ও যা বলল সত্যি? রোদসী মাথা নামিয়ে ফেলল ভয়ে। রাকিব দ্বিতীয়বার একই প্রশ্ন করল ধমকের সাথে। রোদসী সামান্য কেঁপে উঠলেও মুখ থেকে হ্যাঁ বোধক উত্তর বেরিয়ে এল। রাকিব আরও রেগে কিছু বলার আগে সানজিদ বলল, আমার কি খারাপ, একটু বলবেন? আপনার বোনের জন্য কি আমি যোগ্য নই? না। সানজিদেরও এবার বেশ রাগ হল। ও বেরিয়ে যেতে যেতে বলল, বেশ, আপনার মুটি বোনকে কোথায় বিয়ে দেন আমিও দেখব। রাকিব আরও তেতে উঠে বলল, ওই তুই আমার বোনকে মুটি বললি কেন? তোর সাহস কি করে হলো ওকে মোটা বলার? ওই দাঁড়া তুই। দাঁড়া বলছি। রাকিব এগিয়ে যেতে নিলে বাসের যাত্রীরা বাধা দিল। এমনিতেই এতক্ষণ ওদের ঝামেলা দেখে তারা অতিষ্ঠ। আর ঝগড়া বাড়ালে ওদেরই বাস থেকে নেমে যেতে বলল। রাকিব অগত্যা নিজের রাগে কাঁপতে থাকা শরীরটা ধপ করে ফেলে দিল বাসের সিটে। রোদসীর সাথে আর একটা কথাও বলল না সারা রাস্তা। রোদসী চুপচাপ বাইরের দিকে তাকিয়ে বাকি রাস্তা চলতে থাকল। রাকিব মাঝে মাঝেই বিড়বিড় করে সানজিদকে গালি দিচ্ছে, বিশেষ করে রোদসীকে মোটা বলার জন্য। আর রোদসীকে বলেছে বাড়ি ফিরে ওকে দেখে নেবে। অরিকের সাথে তিলোর আজকে ঝগড়া হওয়ার মূল কারণ ঘর পরিষ্কার। এখানকার গ্রানি ফ্ল্যাটটা সপ্তাহের ছুটির দিন কথা ছিল দুজনের একসাথে পরিষ্কার করার। কিন্তু এত বেলা হয়ে গেল অরিক ঘুম থেকেই উঠছে না। আজকে গরমটাও একটু বেশি। তিলো নিজের জন্য বরাদ্দ কাজগুলো করে সোফায় শরীরটা এলিয়ে দিল।
অরিক সবে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে চারপাশ দেখে তিলোকে নিজের জন্য বরাদ্দকৃত কাজের দুয়েকটা বলতেই তিলো তেড়ে আসলো ওর দিকে। তার উপর পাশের ফ্ল্যাটের ভারিক কি চেহারার বুড়োটার মিষ্টি নাদুস-নুদুস বউটা এসে আজকে ওদের নিজেদের বিবাহবার্ষিকীর দাওয়াত দিয়ে গিয়েছে। এই 4 বছরে ওদের মাঝে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছে। প্রতিবছর বিবাহবার্ষিকীতে ওনারা দাওয়াত দেন। তিলোর অবশ্য মহিলাটাকে ভালো লাগলেও ওনার স্বামীকে একদম ভালো লাগে না। একটা খিটখিটে মেজাজের বুড়ো। মাঝে মাঝে তিলোর মনে হয়, অরিক বুড়ো বয়সে এমন হয়ে গেলে ও কিভাবে অরিকের সাথে থাকবে। তিলো মাঝে মাঝে গালিও দেয় ওই বুড়োটাকে। কোনো দিনও একটু হাসি মুখে কথা বলেনি সে। কিন্তু তার বউটা, সে তো তিলোর সাথে দেখা হলেই ভাল্লুকের মতো থাবাযুক্ত হাত বাড়িয়ে ওকে বুকে জড়িয়ে ধরেন। তিলোর এই বিষয়টা খুবই ভালো লাগে। অরিক তিলোর দাবড়ো খেয়ে নিজের ভাগের কাজ দ্রুত শেষ করে তিলোর পাশে বসল। তিলো সোফার ব্যাকরেস্টে মাথা ঠেকিয়ে চোখ বুজে বলল, আমি ঘৃণা করি এই উষ্ণ ময়লা এলোমেলো খড়খড়ে দিনগুলো। অরিক, আমি তোমাকে আবারও বলছি আমার পরীক্ষা শেষে দেশে ফিরে যাব। আমার আর ভালো লাগছে না এখানে। অরিক তিলোর এই সিদ্ধান্ত মানতে নারাজ। তার পড়াশোনা আপাতত শেষ। সে এখন ওই বিশ্ববিদ্যালয়েই শিক্ষকতা করছে। রিসার্চ করার সুযোগও তার রয়েছে। তার আয় রোজগারও অনেক ভালো এখানে। অরিক ফিরে যেতে চায় না। আবার তিলো এখানে থাকতে চায় না। আবার ফাহমিদা বেগমও তিলোর পেছনে লেগেছেন অরিককে ফিরিয়ে আনার জন্য বোঝানোর দায়িত্ব দিয়ে। তিলোর সাথে প্রায় এটা নিয়ে মান অভিমান লেগে থাকে। এই মুহূর্তে অরিক বেশ ক্লান্ত। ওর সাথে ঝগড়া করার জন্য যথেষ্ট ভালো মেজাজ ওর নেই। অরিক চুপ করে তিলোর কথাগুলো কেবল শুনল। তুলি নিজের গ্র্যাজুয়েশন শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি নিয়েছে। পাশাপাশি ঈশানকেও একটা স্কুলে ভর্তি করেছে। রোজ স্কুলে দিয়ে আসার দায়িত্ব আনিস সাহেবের। আনিস সাহেবের চাকরিরও আর বেশি দিন বাকি নেই। সারা জীবন খাটাখাটুনি শেষে অফুরন্ত অনাগত ছুটি নিতে ওনার আসলে মন চাইছে না। উনি কাজের মানুষ। কিভাবে থাকবেন বয়সের ভারে যখন চাকরিটার মেয়াদ পুড়ে যাবে? সেই চিন্তাতেই তিনি প্রায় অসুস্থ হয়ে পড়েন। এখন তুলি ওনাকে ঈশানের দায়িত্ব দেওয়ায় তিনি খুশি মনেই সে দায়িত্ব নিয়েছেন। সারা রাস্তা ঈশানের এটা ওটা জিজ্ঞাসা করা নিয়ে উনি একদমই বিরক্ত হন না। ছেলেটা খুব বেশি বকবক করে। তার হাজারটা প্রশ্নের উত্তর না দিল সে বলে ওঠে, ওরে আল্লাহর রাসূল, এরা তো আমার সাথে কথাই বলে না দেখি। গাটটা গাটটা ফর্সা হাত দুটো নাড়িয়ে নাড়িয়ে যখন কথা বলে তখন দেখতে অনেক সুন্দর লাগে। দুদিন হলো আনিস সাহেব শহরের বাইরে গিয়েছেন। তুলি এখন ঈশানকে স্কুলে দেওয়া নেওয়া করছে। তুষার পড়াশোনা করে রাজশাহীতে। ওখানেই হোস্টেলে থাকে। তুলির মনে হচ্ছে কেউ ওকে লক্ষ্য করে। কিন্তু কোনো প্রমাণ সে আসলে পায়নি। নাসিরা পারভিন এদিকে আনিস সাহেবকে তুলির দ্বিতীয় বিয়ের জন্য বলে রেখেছেন। কিন্তু আনিস সাহেবের সেদিকে তেমন একটা গরজ নেই। মেয়ে যেমন আছে, থাক না। ওর ইচ্ছা হলে নিজে এসেই বলবে। রোতসির পরিবার সেদিন সানজিদকে মেনে নিয়েছে। আসলে সানজিদ রোতসির জন্য একটু বেশিই ভালো সম্বন্ধ। বিশেষ করে রোতসির কোনো সম্বন্ধই টিকছে না যখন ওর স্থূলতার দরুন। সেটা রাকিব বোঝেনি, সে এখনও সানজিদের উপর চটে আছে। কিন্তু তাতে তার পরিবারের কিছু যায় আসে না। ওরা বলেছিল রোতসির পড়াশোনা শেষ হলে ওদের বিয়ে দেবে। রোতসির শেষ সেমিস্টারের পরীক্ষাও শেষ হয়েছে। তাই বিয়ের আয়োজন চলছে। আজকে সানজিদ আর রোতসি শপিং মলে এসেছিল। আর এখানে সানজিদ একটা আশাতীত ঘটনা প্রত্যক্ষ করে ভীষণ খুশি হয়েছে।
সে সোহাকে দেখেছে। সেদিনের পর থেকে আর সোহার সাথে তার যোগাযোগ ছিল না। আজকে সোহার কোলে একটা 2 বছরের বাচ্চা মেয়েকে দেখে সানজিদ এগিয়ে গিয়েছিল ওর সাথে কথা বলতে। সোহা বেশ হাসি মুখেই কথা বলেছে। তার স্বামী সৃজনের সাথেও পরিচয় করিয়ে দিয়েছে সানজিদকে বন্ধু বলে। সোহার পর রোতসিকে নিজের জীবনে পাওয়ার আগে সানজিদের আর কারো প্রতি কোনো আকর্ষণের সৃষ্টি হয়নি। হয়তো রোতসির সাথে দেখা না হলে সোহার প্রতি আকর্ষণটুকুকেই ওর প্রেম মনে হতো বরাবরের জন্য। শপিং মল থেকে বেরিয়ে সানজিদের মোটরসাইকেলের পেছনে বসে ওকে জাপটে ধরেছে রোতসি। সানজিদ মৃদু হেসে মোটরসাইকেল স্টার্ট দিল। রোতসিকে নিয়ে কোলাহলে পরিপূর্ণ শহরটা ছেড়ে একটু দূরে যাওয়ার জন্য সানজিদ মোটরসাইকেলের গতি বাড়িয়ে গতিসীমা অতিক্রম করল। রোতসি আরও শক্ত করে ওকে আঁকড়ে ধরল। ওর এই গতিটা বেশ ভালো লাগছে। রোমাঞ্চকর একটা অনুভূতি হচ্ছে নিজের ভেতর। রোতসি গুনগুনিয়ে নিজের মোটা গলায় গান ধরল। বেবি, টেক মাই হ্যান্ড। I want you to be my husband. 'Cause you are my Iron Man. And I love you 3000. সানজিদ ভ্রু কুঁচকে বলল এই পর্যায়ে। Only 3000? রোতসি গান থামিয়ে দিয়ে বলল। উহু, 3 trillions. Only? Okay, then a galaxy. Only? আর কি? But I love you whole multiverse. রোতসি সানজিদের পিঠে একটা চাপড় বসিয়ে বলল। ফাজলামি করার আর জায়গা পাও না, তাই না? ফাজিল লোক। সানজিদ মোটরসাইকেলটা একটু ঘুরিয়ে বেসামাল হওয়ার ভঙ্গিমা করতেই রোতসি মৃদু চিৎকার করে চোখজোড়া খিচে বন্ধ করে সানজিদের শার্টটা খামচে ধরল। সানজিদ জোরে হেসে দিয়ে বলল, আরেকবার মারবে তো এখনই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। খেয়াল তো রাখো কোথায় আছি। রোতসি ওকে মুখে আর কিছু বলল না ঠিকই, কিন্তু বিড়বিড় করে ওকে বলে চলেছে। সানজিদের কথায় ওর বিড়বিড় করা থেমে যায়। যে বছর অভেঞ্জার্সের ওই মুভিটায় আয়রন ম্যান বলে আই লাভ ইউ 3000 সেটা বলার কারণ ছিল মার্ভেলসের কোনো কিছুর 3000 পূরণ হয়েছিল। আমার মনে নেই সঠিক আসলে কিসের 3000 পূরণ হয়েছিল। রোতসি ওর কথার প্রত্যুত্তর করল না। ও সানজিদের পিঠে নিজের মাথা ঠেকিয়ে চুপ করে চোখ বুজে ফেলল। আজ বিকালে তুলির অফিসের ক্যাফেতে কেউ একজন ওর সাথে দেখা করতে চায় বলে পাঠিয়েছে। তুলি ভ্রুযুগলকে আপনা আপনি কুঁচকে সেদিকে পা বাড়াল। মানুষে ভর্তি ক্যাফেটায় একটা কোণার টেবিলে কাউকে পেছনে ফিরে বসে থাকতে দেখে তুলি ধীর পদক্ষেপে সেদিকে এগিয়ে গেল। লোকটার সামনে গিয়ে তার মুখ দেখে তুলি চমকে উঠল। প্রায় 5 বছর পর সেই মানুষটাকে আবারও দেখছে ও। তুলি ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে চলে আসতে নেবে, ইমন কাতর কণ্ঠে ওকে অনুরোধ করল একটুখানি ওর সাথে কথা বলার জন্য। তুলি আশেপাশে একবার তাকিয়ে দাঁতে দাঁত চেপে বসল ওর সামনে। কেন যেন ওরও ইমনের কথা শুনতে ইচ্ছা করছে। ইমনের চেহারা একদম নষ্ট হয়ে গিয়েছে। সারা মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। তুলি আন্দাজ করতে পারছে ইমন ভালো নেই। কিছুক্ষণ ওদের ভেতর নীরবতায় কেটে যাওয়ার পর তুলি বিরক্ত হয়ে উঠল। ইমন চোখ নিচের দিকে আবদ্ধ রেখে বলল, কেমন আছো? তুলির রাগ এখন পাহাড় সম। দাঁতে দাঁত চেপে বলল, এই ফালতু কথা শুনতে এখানে এসেছেন? সরি, আমার হাতে সময় নেই আপনার জন্য। ইমন অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, আপনি? এতটা পর হয়ে গিয়েছি? একদম ন্যাকামি করবেন না আমার সাথে। কেন এসেছেন এখানে? জানতে চান আমি কেমন আছি? খুব ভালো আছি। আমার ছেলেকে নিয়ে আমি অনেক বেশি ভালো আছি।
আপনিও নিশ্চয়ই সুখে আছেন। এখন আসুন। বলে তুলি উঠতে নিতেই ইমন বলল, আমার কাছে ফিরবে? তুলি থমকে দাঁড়িয়ে চিৎকার করে কিছু বলতে গিয়েও গলার স্বর নামিয়ে বলল, লজ্জা করে না এখন এসব কথা বলতে? কেন? আপনার বউ আবার ভেগেছে নাকি? ইমন নাক সিটকে বলল, কি অবস্থা তোমার ভাষার! আপনার জন্য এর থেকে ভালো ভাষা মুখ থেকে বের হয় না। খবরদার, আর আমাদের জীবনে আসবেন না। তুমি ঈশানকে তবে আমায় দিয়ে দাও। তুলি এবার আর নিজেকে সামলাতে পারল না। লোকটা পেয়েছে কি হঠাৎ করে? তুলি কিছু বলার আগে বলল, ইতির কখনো সন্তান হওয়ার সম্ভাবনা নেই। তুলি তাচ্ছিল্য ভরে হেসে বলল, তো আমি কি করতে পারি? সেটা আপনাদের স্বামী স্ত্রীর বিষয়ে। এতে আমাকে কেন জড়াচ্ছেন? তুমি চাইলে ফিরতে পারো আমার জীবনে। না হলে ঈশানকে দাও। আমার ছেলেকে ফেরত দাও। তুলি নিজের ডানহাতটা এবার ইমনের গালে বসিয়ে দিল সশব্দে। পুরো ক্যাফের প্রত্যেকের নজর এখন এদিকে। তুলি চিৎকার করে বলল, হারা! তোর এখনো লজ্জা হয়নি? যে ছেলেকে স্বীকৃতিই দিতে চাসনি এখন নিজের সংসারের প্রয়োজনে আমার থেকে আমার ছেলে কেড়ে নিতে এসেছিস। নির্লজ্জ! আমার আর আমার ছেলের মাঝে একদম ঢোকার চেষ্টা করবি না। আমার ছেলের দিকে হাত বাড়ালেও তোর হাত কেটে ফেলতে আমি দ্বিতীয়বার ভাবব না। কথাটা মনে রাখিস। তোর বাচ্চা হয় না, তুই তোর সংসার নিয়ে জাহান্নামে যা। আমাকে বিরক্ত করতে এসেছিস কেন? তুলি কথাগুলো বলে হাঁপাচ্ছে। আশেপাশে সকলেই তুলিকে চেনে, কিন্তু ইমনকে চেনে না। তুলিকে উত্তেজিত হতে দেখে স্বাভাবিকভাবেই সকলের কৌতূহল বেড়ে গেল। ওরা তুলিকেই সাপোর্ট করতে এগিয়ে এলো। ইমন রাগে গজগজ করতে করতে বলল, আমি আইনের সাহায্য নেব আমার ছেলেকে ফিরে পেতে। তুলি ওর কলার টেনে বলল, যা না যা, যেখানে খুশি যা। আমার ছেলে জানে ওর বাপ মরে গিয়েছে। ওকে আমার থেকে আলাদা করার ক্ষমতা তোর কোনো আইনের নেই। তোর যত ক্ষমতা আছে কাজে খাটিয়ে দেখ। আমি বলছি, তুই হারবি। একদম হেরে যাবি। বের হ এখান থেকে। তোর মুখ আমি দেখব না। ইমন কিছু বলার আগে এখানকার বাকি স্টাফদের আক্রোশের শিকার হয়ে ওকে এখান থেকে বেরিয়ে যেতেই হল। তুলি চেয়ারে বসে পড়ল। ওকে অনেকেই সান্ত্বনা দিতে এগিয়ে এসেছে। ওর এখানকার সবচেয়ে কাছের বন্ধু মৃত্তিকার উদর জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। মৃত্তিকা ওর মাথায় হাত বুলাতে বুলাতে সকলকে যার যার কাজে যাওয়ার জন্য অনুরোধ করল। আরও 2-3 দিন পর তুলি অফিসে এসেই নিজের ডেস্কে একটা গোলাপি রঙের খামে মোড়ানো চিরকুট পেল। সাথে একতোড়া লাল গোলাপ। তুলি আন্দাজ করতে পারে কাজটা কার, কিন্তু তবুও নিশ্চিত হতে পারে না। তুলির চিকন ওষ্ঠজোড়া আপনা আপনি খানিকটা উপরে উঠে গেল। কয়েক মাস হয়েছে এখানে চাকরিটা ও করছে। এখানকার এমডির আচরণটাই একটু ভিন্নরকম ওর প্রতি। তিনি কোম্পানির চেয়ারম্যানের ছেলে। চিরকুটটা খুলে দেখল ও। আপনার রোজকার ক্লান্তিভরা মায়াবী মুখটার প্রেমে পড়েছি নিজের অজান্তেই। বিগত কয়েকদিন ছোট্ট ছেলেটার হাত আঁকড়ে ধরে রাস্তা পার হওয়ারও তো একটা মেয়ের মুখ কিছুতেই মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছি না। আমি এত ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারি না। আমি স্পষ্টবাদী। আবার খুব রোম্যান্টিকও নই যে কয়েক পাতা প্রেমের কবিতা লিখতে পারি। গত পরশু একটা লোককে দেখলাম ঝামেলা করতে আপনার সাথে। তাই আর হেয়ালি করছি না। আমার অগোছালো জীবনটাকে গুছিয়ে দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি। বাকিটা আপনার ইচ্ছা। ইতি। খুঁজে নিন তাকে।
তুলি চিরকুটটা পরে বেশ লজ্জা পেল। ক্লাস 9-এ থাকতে একটা চিরকুট পেয়েছিল ও, কিন্তু তখন ভয় আর উত্তেজনায় খুলে পড়া হয়নি। তবে শেষ বাক্যে তুলি বেশ বিরক্ত। খুঁজে নিন মানে কি? ও কি সকলকে ধরে ধরে জিজ্ঞাসা করবে নাকি যে আপনি কি আমাকে চিরকুট পাঠিয়েছেন? তবে তুলি এবার ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে খোঁজার চেষ্টা করছে কে তাকে এটা পাঠালো। আবিরকে তো আনিস সাহেব অনেক আগেই পুলিশে দিয়েছিলেন। জেল থেকে বেরিয়ে এসে এই শহর ছেড়েছে লজ্জায়। অনিকেত সেই শ্বেত সুন্দরীকে বিয়ে করে নিয়েছে। এখন অস্ট্রেলিয়াতেই স্থায়ীভাবে বসবাস করছে। ফিরোজও সেই মেয়েকে খুঁজে পেয়েছে। ছোট্ট একটা গ্রামের মেয়ে সে। তাতে ফিরোজের কি? সে তো মেয়েটার মায়ে পড়েছিল। তাড়াতাড়ি সে তাকে বিয়ে করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে। তৌকিরের বিয়েটা হয়েছে ওর বাবা মায়ের পছন্দ করা একটা মেয়ের সাথে। কোথাও মন না টিকলেও এই মেয়েকে মেনে নিয়ে সংসার করতে করতে এখন তাকে সাংসারিক ভালোবাসা খুব টানে। সুস্থ একটা মেয়ের জনক সে এখন। রীতা গ্র্যাজুয়েশন শেষ করেও পড়াশোনা করে চলেছে। ইতিমধ্যে একটা ছেলে সন্তানের মা হয়েছে, যে কিনা ওর নাতি নাতনির থেকে ছোট। মীরার জন্য অনেকেই আফসোস করে। পড়াশোনায় খুব ভালো ছিল ও, কিন্তু তৃতীয় বর্ষে পড়াশোনা করার সময় ছেলেটা ফিনল্যান্ড থেকে ফিরে এসেছিল। বিয়ের সময় কথা দিয়েছিল ওকে পড়াশোনা শেষ করতে দেবে। কিন্তু সংসারের চাপে মীরাকে তৃতীয় বর্ষেই পড়াশোনার ইতি টানতে হয়েছে। এখন সে যমজ ছেলেমেয়ের মা। আহান আর রিয়া স্মৃতি হয়েই সবার মাঝে বেঁচে আছে। ওদের মাঝে মাঝে কেউ স্মরণ করে তো করে না, কিন্তু প্রায়ই অনেকের অনেক সময় ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো ওদের মনে করিয়ে দেয়। অনিমা পালিয়ে বিয়ে করে নিয়েছে ওর শেষ ক্রাশের সাথে। এরপর ওর সাথে ওর বাবা মায়ের আর কোনো যোগাযোগ নেই। অনিমা ঠকে গিয়েছে, খুব বাজেভাবে ঠকে গিয়েছে। ছেলেটার আসলে কোনো পরিচয়ই নেই। নেশাখোর, জুয়ারি একটা ছেলে সে। অনিমা একদিন আদ্রিয়ান সাহেবকে ফোন করেছিল, কিন্তু তিনি ওর মুখে আব্বু ডাক শুনে ফোনটা কেটে দিয়েছেন বুক ভরা কষ্টের দরুন। অনিমা আর যোগাযোগ করতে পারেনি ওনাদের সাথে। অভ্রকে বিয়ের জন্য বারবার ফাহমিদা বেগম তাড়া দিচ্ছেন, কিন্তু অভ্রের কোনো হেলদোল নেই। ফাহমিদা বেগম তো রাগ করে ওকে বলেছেন সন্ন্যাসী হয়ে যেতে। অভ্র তাই হতে চেয়েছে। ফাহমিদা বেগম রাগ করে থাকলেও ঘটক লাগিয়ে মেয়ে খুঁজে চলেছেন ছেলের বিয়ের জন্য। উনি প্রয়োজনে বস্তায় ভরে অভ্রকে বিয়ে দেবেন। ওনার একজন মামাকে সত্যিই বস্তায় ভরে বিয়ে দেওয়া লেগেছিল। সেই মামা কোনো মতে বিয়ে করতে চাইতেন না, অবশেষে বিয়ে ঠিক হলে ওনাকে জানানো হয়নি। বিয়ের দিন সকালে জানতে পেরে পালিয়ে গেলেন। এরপর ফাহমিদা বেগমের নানা ছেলেকে লোকজন জোগাড় করে বস্তায় ভরে বিয়ে দিতে নিয়ে গেলেন। ফাহমিদা বেগমও তেমনি ষড়যন্ত্র এঁটে চলেছেন নিজের ছেলেকে নিয়ে। তিলোর পরীক্ষা শেষে সে আর থাকবে না ইউএসএ। অরিক ভার্সিটি থেকে একটা কাজে ফ্লোরিডায় এসেছিল। তিলোকেও সাথে এনেছে। আশেপাশে সবচেয়ে কাছে ক্লিয়ার ওয়াটার সি বিচে এসে বসেছে সে এবং তিলো। প্রায় দুদিন হলো এখানে এসেছে ওরা। তিলোর সাথে আবারও ঝগড়া হয়েছে। অরিক শেষবারের মতো ওকে মানিয়ে নিতে চেষ্টা করেছিল যাতে ওরা এখানে থেকে যেতে পারে। তিলো মানতে নারাজ। অরিক চুপ করে বসে আছে। তিলো তার পাশে মুখ ভার করে বসে আছে। অরিক দুবার ওর সাথে কথা বলতে চেয়েছে। তিলো মুখ ঘুরিয়ে রেখেছে। অরিক অবশেষে কোনো উপায় না পেয়ে খুব বাজে একটা বুদ্ধি বের করল। ও এখানে রোদ পোহাতে থাকা স্বল্প বসনা পরিহিত মেয়েগুলোর দিকে তাকিয়ে আছে।
মাঝে মাঝে আর চোখে তিলোর দিকে তাকাচ্ছে। ও চাচ্ছে তিলো ওর কাজটা প্রত্যক্ষ করুক। কিছুক্ষণ যাবৎ অরিকের উপস্থিতি টের না পেয়ে তিলো পাশে তাকিয়ে দেখে অরিক ড্যাবডেবে চোখে মেয়েগুলোর দিকে তাকিয়ে আছে। তিলোর এবার বেশ রাগ হল। এই সে তুলঙ্গ ভাল্লুকগুলোর কবল থেকে রক্ষা করতেই তো তিলো এত কষ্ট করে ওর সাথে এই দেশে পড়ে আছে। এখানে সব কাজ তিলোর নিজে করতে হয়। এটাই সবচেয়ে বড় কষ্ট ওর। এখন ওর সামনেই অরিক নিজের দুঃসাহস দেখাচ্ছে। তিলো দাঁত কিরমির করে অরিকের কানের কাছে মুখ নিয়ে বলল, "এসএইচ ইজ হট রাইট?" অরিক ঠোঁট টিপে হেসে বলল, "ইয়ে।" তিলো নিজের মৃদু হেসে বলল, "I think she is one of the reasons why hell is so hot." অরিক হুট করেই নিজের দৃষ্টি সংযত করে তিলোর দিকে অপরাধীর দৃষ্টিতে তাকাল। তিলো হুট করে উঠে দাঁড়িয়ে সামনে হাঁটা ধরল দপাদপ পা ফেলে। অরিক নিজের ভুল বুঝতে পেরে বুঝল তিলো আরও রেগে গিয়েছে। ও নিজেও তিলোর পেছনে পেছনে যেতে আরম্ভ করল। অবশেষে অরিক হেরে গিয়ে দেশে ফিরতেই হল। এত বছর পর দেশে ফিরে তিলো তো বেজায় খুশি। ওদের ফিরে পেয়ে ওদের পরিবারও খুশি। অরিক এরপরও তিলোকে আরও পড়তে বলেছে। তিলো নিজেও সম্মতি প্রদান করেছে। অরিক এখানেই একটা ভার্সিটিতে পড়ানোর দায়িত্বে রয়েছে। পাশাপাশি এখানেই রিসার্চ করছে। এখন তারা মায়ানির থাকে। তিলো একরাতে অরিকের পাশে শুয়ে হঠাৎই বলল, "অরিক, আমরা অনেকদিন ঝগড়া করি না, তাই না?" অরিক ভ্রু কুঁচকে তাকালো ওর দিকে। সত্যিই তো। আগে ওর সাথে নিয়মিত ঝগড়া বাঁধত দেশে ফেরা নিয়ে। ফিরে আসার পর আর ঝগড়া করার প্রয়োজন পড়েনি। তিলো ফট করে ওর দিকে ফিরে তাকিয়ে বলল, "চলো আমরা ঝগড়া করি।" অরিক মৃদুস্বরে বলল, "কি নিয়ে ঝগড়া করবে তুমি বাবাজানা?" তিলো কিছু সময় চিন্তা করল। তারপর ওর দিকে সন্দেহের চোখে তাকিয়ে বলল, "আমার অগোচরে তুমি কোনো ধলা ইঁদুরের সাথে কথা বলনি তো ওই দেশে থাকতে?" অরিক বিরক্ত হয়ে বলল, "তোমার মাথায় এগুলো ছাড়া কিছু ঘোরে না?" তিলো উঠে বসে কর্কশ গলায় বলল, "এড়িয়ে যাচ্ছ কেন তুমি? তাহলে সত্যিই তোমার কেউ ছিল, তাই না?" আমি জানতাম তুমি এমনই। আমার মতো কালোকে তো আর ভালো লাগবে না তোমার ওখানে অত সাদা সাদা মানুষ দেখে। দেখেছ, আমি চিনতে পারি মানুষকে। তুমি তো। তিলো আরও অনেক কিছু বলে চলেছে। অরিক উল্টো ঘুরে কানে বালিশ চাপা দিল। তিলো ওর বলিশ কেড়ে নিয়ে আবারও বলতে শুরু করল। বেঁধে গেল ঝগড়া, তিলোর মনের প্রত্যাশা পূরণে। সময় খুব দ্রুত চলে যায়। বর্তমানে তো আরও দ্রুত যাচ্ছে। 1 বছরের হিসাবে কয়েক সেকেন্ড কমেও যাচ্ছে পুরো বছর থেকে। সময়ের সাথে সাথে বদলে যায় অনেক কিছু। মানিয়ে নেওয়া, বদলে দেওয়ার একটা কারণ। আবার সম্পর্কগুলো এগিয়ে চলে, ভেঙে যায়, স্থির হয়ে থাকে এক জায়গায়। তিলো এবং অরিক ইউএস থেকে ফিরেছে প্রায় 2 মাস হতে চলল। ফাহমিদা বেগমের সাথে তিলোর সম্পর্কে স্বাভাবিক শাশুড়ি বৌমার মতোই। মেয়ে হতে পারল না তিলো তার। তবে এখন নিজের ষড়যন্ত্রের পার্টনার হিসাবে তিনি তিলোকে নিজের দলে ভিড়িয়েছেন। অভ্র জন্য মেয়ে খোঁজার দায়িত্ব এখন তিলোর উপরও বর্তিয়েছে। তিলোর শরীরটা কিছুদিন যাবৎ ভালো যাচ্ছিল না বিধায় ও ফাহমিদা বেগমকে সাথে নিয়ে ডাক্তার দেখিয়ে এসেছে। সামনেই ওর আর অরিকের 5ম বিবাহবার্ষিকী। তিলোকে কিছু টেস্ট দেওয়ায় ও সেগুলো করেই এসেছে। এমনকি রিপোর্টটাও ওর হাতে এসে পৌঁছেছে। বাড়ির সকলেই জানে সুখবরটা, কেবল অরিক জানে না। তিলো ঠিক করেছে,
ওদের বিবাহবার্ষিকীতে একবারে ওকে সারপ্রাইজ দেবে। প্রতিরাতের মতো আজও সৃজন জেগে আছে সোহা আর ওদের মেয়ে দাহিয়ার ঘুমের অপেক্ষায়। ওরা ঘুমিয়ে পড়তেই সৃজন দাহিয়াকে ওদের মাঝখান থেকে উঠিয়ে বিছানার একপাশে শুইয়ে দিল পাশে বালিশ দিয়ে। মেয়েটা জেদ ধরে থাকে দুজনের মাঝখানে ঘুমাবে বলে। সৃজন দাহিয়ার কপালে ছোট্ট একটা চুম্বন করে ফিসফিসিয়ে বলল, সরি মামনি, তোমার মা শুধু আমার। দাহিয়াকে একপাশে রেখে মাঝখানে সৃজন শুয়ে সোহাকে নিজের বুকে চেপে ধরল। বিয়ের পর থেকে এটাই ওর অভ্যাস হয়ে গিয়েছে। বুকের মাঝে সোহাকে নিয়ে ওর শরীরের ঘ্রাণ না পেলে সৃজনের ঘুম আসে না। সোহা জেগেই থাকে প্রতিরাতে, শুধু ঘুমের অভিনয় করে। সৃজনের বাচ্চামিতে ও ঠোঁট টিপে হাসে। সত্যিই ওর কপালে একটু বেশিই সুখ ছিল। সৃজন ওকে পাগলের মতো ভালোবাসে যতটা ও সানজিদকে বাসত তার থেকে 1000 গুণে বেশি। কেউ ঠকালেও অবশেষে সুখটা ঠিকই প্রকৃতির নিয়মে চলে আসে জীবনে। সোহা নিজেও ঘুমের মাঝে নড়ে ওঠার বুঝো বুঝিয়ে সৃজনকে আঁকড়ে ধরে বরাবরই। মেয়ের সাথে সৃজনের এই হিংসাত্মক মনোভাবটা সোহা বেশ উপভোগ করে। সে বিশ্বাস করে সে ভাগ্যবতী। ইমন সত্যিই আইনের আশ্রয় নিয়েছিল, কিন্তু সে হেরে গিয়েছে। তুলির মাতৃত্বের সামনে ইমনের দাবি টেকেনি। পরিশিষ্ট বিবাহবার্ষিকী উপলক্ষে অরিক তিলোকে নিয়ে একটা রেস্টুরেন্টে ব্যক্তিগত একটা ছোট কক্ষ বুক করেছে। তিলোকে সে ক্যান্ডেল লাইট ডিনারের একটা সারপ্রাইজ দিতে চেয়েছিল। তিলো হেসে দিয়ে বলল, এটা তো মেয়েরা করে থাকে। জানো তো, পৃথিবীতে বিক্রি হওয়া মোমের 96% মেয়েরা কিনে থাকে। অরিক মুখ গোমরা করে বলল, তুমি করলে না, তাই আমি করলাম। তিলো মুচকি হেসে অরিকের খুব কাছে এগিয়ে এসে ফিসফিস করে বলল, অরিক ইয়েসই, আমাদেরও সময় এসেছে আমাদের পৃথিবীতে নতুন কাউকে স্বাগতম জানানোর। কথাটা অরিকের বুঝতে কিছুটা সময় লাগল। বুঝতে পেরেই সে তিলোর মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকাল। অস্ফুট স্বরে তিলোকে সে কিছু বলল, যেটা তিলো শুনতে পেল ঠিকই। তিলোত্তমার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল অরিকের কথায়। আজ তার মনে অবচেতন ভয়টা নেই পরিশেষে পথ হারিয়ে ফেলে নিজেকে হারিয়ে ফেলার। সমাপ্ত।